একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে, তাই না? যে পাকিস্তানে কেন বারবার নির্বাচিত সরকারগুলোকে ক্ষমতা হারাতে হয়? এটা কি শুধুই রাজনৈতিক ঝামেলা, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? চলুন আজ পাকিস্তানের ক্ষমতার করিডোরে মিলিটারি বা সামরিক বাহিনীর যে দীর্ঘ ছায়া, তার ইতিহাস আর বর্তমান চেহারাটা একটু তলিয়ে দেখি। শুধু এই একটা লাইন শুনুন, পাকিস্তানের সংকটটা ঠিক কতটা গভীর তা বোঝানোর জন্য এই বাক্যটাই যথেষ্ট। ভারফাসুংস ব্লগে লেখা এম.এ. খানের এই কথাটা ২০২৫ সালের, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটা বেঁধে দিচ্ছে, যেখানে খোদ আইন নিজেই কাঠঘড়ায়। তো আসল প্রশ্নটা হলো ঠিক কিভাবে একটা দেশের গণতান্ত্রিক সিস্টেম এমন এক জায়গায় এসে পৌঁছাল যেখানে তার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেছে। এর উত্তরটা খুঁজতে হলে কিন্তু আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। আচ্ছা, প্রথমে একটা সাম্প্রতিক ঘটনা দিয়ে শুরু করা যাক। এমন একটা ঘটনা যা পাকিস্তানের রাজনীতিতে একটা একেবারে নতুন আর বেশ উদ্বেগজনক মোড় নিয়ে এসেছে। ভাবা যায়, দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট নিজেরই দেওয়া একটা রায় উল্টে দিচ্ছে। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই বিতর্কিত সিদ্ধান্তটা নেওয়া হয়, আর স্বাভাবিকভাবেই দেশ-বিদেশে এটা নিয়ে অমসম বা ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, বেসামরিক বিচার ব্যবস্থার ওপর সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে একটা আইনি প্যাচ, এটা ঠিকভাবে বুঝতে হলে পাকিস্তানের ইতিহাসে একটু ডুব দিতেই হবে। দেখতে হবে অতীতে কিভাবে সরাসরি সামরিক হস্তক্ষেপ হয়েছে, কারণ আজকের এই সূক্ষ্ম কৌশলগুলো কিন্তু পুরনো সেই জোরপূর্বক ক্ষমতা দখলের অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে। এই যে দেখুন, চারটা সামরিক অভ্যুত্থান। ১৯৫৮-তে জেনারেল আইয়ুব খান, এরপর ১৯৭০-এ ইয়াহিয়া খান, ৭৭-এ জিয়াউল হক, আর সবশেষে ১৯৯৯-এ জেনারেল পারভেজ মোশাররফ। এই প্রত্যেকটা অভ্যুত্থান পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রাকে বারবার থামিয়ে দিয়েছে আর সেনাবাহিনীর নিয়ন্ত্রণকে আরও পোক্ত করেছে। আর মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকবার ক্ষমতা দখলের পর কারণটা কিন্তু প্রায় একই। যুক্তিটা হলো দেশ গভীর সংকটে, রাজনীতিবিদরা ব্যর্থ, তাই দেশকে উদ্ধার করতে তাদের আসতেই হলো। এই উদ্ধারকর্তা সাজার গল্পটাই যেন তাদের সব কাজের লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অভ্যুত্থান তো হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন বেসামরিক সরকারগুলো এতটাই দুর্বল ছিল যে সামরিক বাহিনী বারবার এই সুযোগটা পেয়েছে? চলুন এবার কি থেকে সরে এসে কেনর দিকে নজর দেয়া যাক। এর একটা বড় কারণ বুঝতে হলে ভারত আর পাকিস্তানের শুরুর দিকের পার্থক্যটা দেখতে হবে। একদিকে ভারতে নেহরুর মতো স্থিতিশীল নেতৃত্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত একটা ভিত্তি দিয়েছিল, আর অন্যদিকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা নেতা মানে জিন্নাহ আর লিয়াকত আলী খানের অকাল মৃত্যু দেশটাকে একটা মারাত্মক রাজনৈতিক শূন্যতার মধ্যে ফেলে দেয়। আসলে সমস্যাগুলো একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়েছিল, মানে একটা পারফেক্ট স্টর্মের মতো অবস্থা। মুসলিম লীগের মতো জাতীয় দল দুর্বল হয়ে পড়ল, দেশটা ৯ বছরেও একটা সংবিধান বানাতে পারল না, আর এই সুযোগেই ক্ষমতার কেন্দ্রে চলে এলো মিলিটারি আর সিভিল আমলারা। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য পরিস্থিতিটা ছিল ভয়ঙ্কর। আর এই পুরো খেলার মধ্যে একটা অবাক করার মতো চরিত্র হল বিচার বিভাগ। বারবার তারা ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনের মতবাদ নামে একটা আইনি ধারণার আশ্রয় নিয়ে সামরিক অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। একবার ভাবুন তো, যাদের কাজ সংবিধানকে রক্ষা করা, তারাই সেটা ভাঙার অনুমতি দিচ্ছে। কিন্তু যুগ পাল্টেছে, তাই না? আর তার সাথে পাল্টে গেছে ক্ষমতার নিয়ন্ত্রণের খেলাটাও। এখন আর আগের মতো রাস্তায় ট্যাঙ্ক নামিয়ে ক্ষমতা দখলের দরকার হয় না। এখনকার খেলাটা অনেক বেশি সূক্ষ্ম। চলুন দেখি এই নতুন খেলাটা ঠিক কেমন। এই নতুন খেলাটা বুঝতে হলে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র শব্দটার সাথে পরিচিত হতে হবে। এটা হলো অনেকটা সরকারের ভেতরে আরেকটা অদৃশ্য সরকার, যেখানে মিলিটারি আর গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়াল থেকে দেশের পররাষ্ট্রনীতি, নিরাপত্তাসহ বড় বড় সব সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। তো এই ডিপ স্টেট কাজ করে কিভাবে? তাদের একটা আধুনিক প্লেবুক আছে। বিচারক নিয়োগে প্রভাব খাটানো, গোয়েন্দা সংস্থা দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করা, দেশের নিরাপত্তা নীতি ঠিক করা, এমনকি ফৌজি ফাউন্ডেশনের মতো বিশাল ব্যবসা চালানো, এই সবই তাদের অদৃশ্য ক্ষমতার অংশ। তো এতক্ষণের আলোচনা থেকে ইতিহাস আর বর্তমানের প্লেবুক সবকিছুকে যদি এক সুতোয় বাঁধি, তাহলে আমরা ফিরে আসব সেই শুরুতে, মানে ২০২৫ সালের সংকটে। ৩২, শুধু এই একটা সংখ্যা, এর মানে কি জানেন? এর মানে হল পাকিস্তান তার মোট বয়সের প্রায় ৩২টা বছরই সরাসরি সামরিক শাসনের অধীনে কাটিয়েছে, দেশের বয়সের প্রায় অর্ধেকটাই। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় সেখানকার রাজনৈতিক অবস্থাটা কতটা ভঙ্গুর।
তার মানে 2025 সালের এই রায়টা আকাশ থেকে পড়েনি। এটা একটা লম্বা প্রক্রিয়ারই ফল। আগে যে কাজটা ট্যাঙ্ক দিয়ে করা হতো, এখন সেটাই করা হচ্ছে আদালতের রায় দিয়ে। খেলার ধরন বদলেছে, কিন্তু লক্ষ্যটা একই আছে, নিয়ন্ত্রণ ধরে রাখা। এই সিদ্ধান্তের আসল পরিণতিটা কি? খুব সোজা। এখন থেকে যে কোনো সাধারণ প্রতিবাদ বা সরকারের সমালোচনাকেও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাগিয়ে দেওয়া যাবে। আর তার বিচার হবে মিলিটারি কোর্টে, সাধারণ আদালতে নয়। এটা যে নাগরিক অধিকারের ওপর কত বড় একটা আঘাত তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে একটা খুব বড় প্রশ্ন তৈরি হয়। যে দেশে আইন নিজেই হয়ে ওঠে নিপীড়নের হাতিয়ার, যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকা নেয়, সেখানে গণতন্ত্রকে বাঁচাবে কে? উত্তরটা হয়তো আমাদের ভাবনার মধ্যেই আছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়।